শুরুর আগে জাস্ট একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করে করে দেখবে না, কেটে কেটে ভিডিওটা দেখবে না। এখানে স্টেপ বাই স্টেপ ডিএনএ স্ট্রাকচারটা আমি এঁকে দেখিয়েছি, তো তোমরা ওয়ান বাই ওয়ান দেখলে আশা করি তোমরা পুরোটাই খুব ভালোভাবে বুঝতে পারবে। আর ভিডিওটা শেষ হওয়ার পরে ডেসক্রিপশানে দেখবে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটাতে ক্লিক করলে তোমার 10টা এমসিকিউ খুলে যাবে। তো তুমি সেই 10টা এমসিকিউ সলভ করে তুমি সাবমিট করলে তুমি কত পেয়েছো সেটাও তুমি সেখান থেকে দেখতে পারবে। তো আজকে আমাদের এই ক্লাসে আমরা স্ট্রাকচার অফ ডিএনএ মানে ডিএনএ স্ট্রাকচার আমরা পড়ব। তো ডিএনএ স্ট্রাকচারটা শুধুমাত্র যে এই চ্যাপ্টারের জন্য মানে মলিকুলার জেনেটিক্স চ্যাপ্টার বোঝার জন্য যে ইম্পর্টেন্ট সেটা নয়। জেনেটিক্সের অন্য যে কোনো চ্যাপ্টার, ধরো মেন্ডেলিয়ান জেনেটিক্স আছে, তারপরে বায়োটেকনোলজি আছে, ইভেন সেল ডিভিশন বুঝতেও তোমার এই ডিএনএ স্ট্রাকচার লাগবে। এখন আমাদের এই ডিএনএ স্ট্রাকচার আসলে আমাদের মাথায় যেটা চট করে চলে আসে সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা, তাই তো? এরকম একটা স্ট্রাকচার, এটা আমরা দেখেছি এরকমভাবে এরকম থাকে, যাই হোক এরকম। তো এই যে স্ট্রাকচারটা এটা ঠিক আছে, এটা ওয়াটসন অ্যান্ড ক্রিকের দেওয়া তোমার ডাবল হেলিক্স মডেল, বাট আমাদের অ্যাকচুয়ালি এটার ভিতরে ঢুকে এই যে আমরা এই যে আঁকলাম এই যে জিনিসটা, এই যে দুটো স্ট্র্যান্ড আঁকছি, তাই তো, এর ভিতরে কি আছে সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। তো সেটা আমাদের না দেখলে আমরা কিন্তু জেনেটিক্সের এই টপিকগুলো বুঝতে পারবো না। আমরা যখন ছোট ক্লাসে ছিলাম তখন আমরা এই স্ট্রাকচারটা পড়েছি, ঠিক ছিল, কিন্তু এখন এই স্ট্রাকচারটা আর আমাদের পড়লে শুধুমাত্র এই স্ট্রাকচারে আমাদের কাজ হবে না। তো এবার কথা হচ্ছে যে এই জিনিসটা যখন আমরা পড়বো তখন আমি এটা তোমরা একটা খাতা নিয়ে বসবে, ঠিক আছে? এটা আমি আস্তে আস্তে ধাপে ধাপে পুরোটাই করাবো, ঠিক আছে? একদম শুরুর থেকে শেষ অবধি একদম পুরো ডিএনএটাই আমি আস্তে আস্তে তোমাদেরকে মলিকুলার যে ডিএনএটা ওটা তৈরি করে তোমাদেরকে দেখাবো। আর একটা কথা, সেটা হচ্ছে তুমি যদি ভাবো যে ভিডিওটা স্কিপ করে করে দেখবে, তো আমার রিকোয়েস্ট যে তুমি ভিডিওটা তুমি দেখো না, কারণ স্কিপ করে করে দেখলে শুধু তোমার সময় নষ্ট হবে। তুমি স্কিপ করে দেখলে কিন্তু তুমি স্টেপগুলো যদি কোথাও মিস করো তোমার কিন্তু বুঝতে এটা প্রবলেম হবে, ঠিক আছে? তো আমরা জানি যে আমাদের যে ডিএনএটা হয়, ডিএনএটা হচ্ছে তোমার কি একটা ডবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, মানে ডিএনএতে দুটো স্ট্র্যান্ড থাকে। তো দেখো আমি এখানে সেই দুটো স্ট্র্যান্ড আগে থেকে এঁকে রেখেছি, একটা হচ্ছে 5-3 আর একটা হচ্ছে 3-5। এই 5-3-3-5 কেন লেখা, এটা আমরা এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সব কিছু বুঝে যাব। এইবার এই যে জিনিসটা এইভাবে তো থাকলে হবে না, এটার ভিতরে কি আছে সেটা এবার আমাদের দেখতে হবে। তো আমি এটা এঁকেই রেখেছি আগের থেকে, যে এটাকে যদি আমরা জুম করে দেখি, বড় করে দেখি, তাহলে দেখবো তার ভিতরে এরকম নিউক্লিওটাইড বলে একটা জিনিস আছে। এরকম একের পর এক নিউক্লিওটাইড জুড়ে 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 একটা চেন তৈরি হয়েছে, এটা একটা স্ট্র্যান্ড বলে। তো নিউক্লিওটাইড জুড়ে তৈরি হয়েছে বলে এটাকে পলিনিউক্লিওটাইড চেন বলে। তো এখানে দেখো 5-3 একটা এরকম, যাই হোক 5-3টা আমরা পরে বুঝবো। তাই দেখো এখানে একটা এই একটা পলিনিউক্লিওটাইড চেন, আবার নিচের দিকে দেখো এই একটা পলিনিউক্লিওটাইড চেন। তো এই যে দুটো চেন মানে দুটো স্ট্র্যান্ড হলো। তো এইবার এই দুটো স্ট্র্যান্ড কি হবে, এই দুটো স্ট্র্যান্ড ধরো এরকমভাবে এইভাবে হচ্ছে জুড়ে যাবে, তাহলে তো দুটো স্ট্র্যান্ড তো আলাদা হয়ে যাবে। এরকমভাবে জুড়ে গেলে টোটাল জিনিসটা একসাথে থাকবে, ঠিক আছে? তো এটাও আমি সুন্দর করে এঁকে রেখেছি। এই হচ্ছে তোমার তাহলে একটা ডিএনএ তৈরি হয়ে গেছে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিওটাইড দিয়ে অ্যাকচুয়ালি ডিএনএটা তৈরি হয়। তাহলে এই নিউক্লিওটাইডটার ভিতরে কি থাকে সেটা আমাদের এবার প্রথমে জানতে হবে। তো চলো, এই যে নিউক্লিওটাইডটার ভিতরে দেখো তিনটে জিনিস আছে। একটা হচ্ছে সুগার, হ্যাঁ, এটা রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ হয়। যদি আরএনএ হয় তাহলে রাইবোজ থাকে, আর ডিএনএ হলে ডিঅক্সিরাইবোজ থাকে, ঠিক আছে? তারপরে থাকে নাইট্রোজেনাস বেস, আর থার্ড হচ্ছে ফসফেট গ্রুপ। তো এই তিনটে জিনিস একসাথে জুড়ে কি করে একটা ডিএনএ তৈরি করে, মানে নিউক্লিওটাইড তৈরি করে, সেটা এবার আমাদের দেখতে হবে। তো ফার্স্টে যেটা হয় যে ডিঅক্সিরাইবোজ সুগার, তার মানে প্রথমটা, ঠিক আছে, এইটা আর এইটা ডিঅক্সিরাইবোজ সুগার আর N2 বেস, এই দুটো জুড়ে কি তৈরি করে, এই দুটো জুড়ে দেখো এই দুটো জুড়ে তৈরি করে হচ্ছে নিউক্লিওসাইড তৈরি করে। হলো, তাহলে বাকি থাকলো শুধুমাত্র ফসফেট গ্রুপটা বাকি থাকলো। তাহলে এই যে নিউক্লিওসাইডটা আছে, এই নিউক্লিওসাইডের সাথে কি হয়, ফসফেট গ্রুপটা জুড়ে যায়। তারপরে টোটালটা মিলে কি তৈরি করে, টোটালটা মিলে তৈরি করে হচ্ছে তোমার নিউক্লিওটাইড, ঠিক আছে? তাহলে ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে N2 বেস জুড়ে তৈরি হলো তোমার নিউক্লিওসাইড, আর পড়ে থাকলো এবার। তাহলে আমরা নিউক্লিওসাইডের কি করব সেটা একবার তৈরি হলো শুনে নিউক্লিও। তাহলে সবার আগে আমরা কি করব, একটা নিউক্লিওটাইড আঁকা শিখব। কি করে পুরো নিউক্লিওটাইডটা হয় সেটা আগে আঁকা শিখব। তো একটা নিউক্লিওটাইড আঁকা শেখা হয়ে গেলে তারপরে ধরো আমরা আরও একটা নিউক্লিওটাইড আঁকবো।
তাহলে দুটো নিউক্লিওটাইড এরকম পাশাপাশি বসলো, এবার তাদের মধ্যে তো আবার জুড়তে হবে। তো সেই যে দুটো নিউক্লিওটাইড পাশাপাশি যে বসেছে এদেরকে আবার কি করব, এদেরকে এই জুড়ে দিলাম। তারপরে এরকমভাবে তুমি আরও একটা নিউক্লিওটাইড আঁকো, তুমি যেহেতু শিখে গেছো নিউক্লিওটাইড বানানো, তারপরে আবার সেটাকে জোড়ো, এরকম করে করে তুমি আস্তে আস্তে কী করো, একটা চেন তৈরি করে ফেলো। তো উপরে এমন একটা চেন তৈরি করলে, আবার নিচে এরকম একটা চেন তৈরি করলে, তাহলে চেন তৈরি করাও শেষ। তারপরে আমাকে কি করতে হবে, এই যে এই দুটো চেনকে আবার কি করতে হবে, একসাথে জুড়ে দিতে হবে। তো সেটা আমি কি করলাম, তারপরে জুড়ে দিলাম। তাহলে এইভাবে কি হবে, আমার ডিএনএ তৈরি হবে। তাহলে প্রথমে আমরা কি করব, নিউক্লিওটাইড আঁকা শিখব। সেকেন্ড কি করব, একটা নিউক্লিওটাইডের সাথে একটা নিউক্লিওটাইড জোড়া শিখব। আর থার্ড কি করব, এই উপরের চেনটা নিচের চেনটা দুটো চেনকে কি করে জুড়তে হয়, থার্ডে আমরা সেটা শিখব। তো আমরা তাহলে জানি যে নিউক্লিওটাইডের ভিতরে তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে রাইবোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ সুগার, সেকেন্ড হচ্ছে নাইট্রোজেনাস বেস, আর থার্ড হচ্ছে ফসফেট গ্রুপ। বাট এখানে আমাদের একটুখানি অ্যাডিশন করলাম ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ। ব্যাপারটা কীরকম সেটা তোমরা একটুখানি পরেই বুঝতে পারবে। তো এইখানে প্রথমে আমাদের এই তিনটে জিনিসের স্ট্রাকচারটা একটুখানি আমাদের জানতে হবে, মানে মলিকুলার বা কেমিক্যাল যে স্ট্রাকচারটা, ভয় পাওয়ার কিছু নেই, খুব বেসিক যে স্ট্রাকচারটা সেটা একটুখানি আমরা দেখব। তো চলো আমরা প্রথমে আমাদের যে প্রথম যেটা আছে, মানে হচ্ছে এই যে রাইবোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ সুগার, চলো এটা দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে? তো তাহলে এটা হচ্ছে তোমার রাইবোজ অ্যান্ড ডিঅক্সিরাইবোজ সুগারের স্ট্রাকচার। তো চলো প্রথমে আমরা, এটা হচ্ছে তোমার কি রাইবোজ সুগার, আমি আগে থেকে এঁকে রেখেছি। এই জিনিসগুলো তোমরা খাতায় সুন্দর করে করে প্র্যাকটিস করবে, লিখে নেবে। দেখো এখানে এটা ভয় পাওয়ার কিছু নেই, বায়োমলিকিউলসের ভিতরেও তোমাদের ক্লাস 11-এ এটা ছিল, ঠিক আছে? তো এইখানটাতে খেয়াল করো, এটা হচ্ছে রাইবোজ সুগার, এটা একটা পেন্টোজ সুগার, ঠিক আছে, 5 কার্বন সুগার। এবং এইখানে এই যে 1 2 3 4 করে দেখো সব কার্বনগুলো দেখানো আছে, আমি মার্ক করে দেবো। এ দেখো 1 নাম্বার কার্বন, 2 3 4 এইভাবে কার্বনগুলো। আর 5 নাম্বার যে কার্বনটা ওটা কিন্তু রিংয়ের বাইরে, এটা মনে রাখবে, এটা আমাদের লাগবে, 5 নাম্বার কার্বনটা রিংয়ের বাইরে। এবং তুমি খেয়াল করো এইখানে এই যে প্রত্যেকটা যে তোমার এই যে কার্বন থেকে দেখো সব জায়গা থেকে OH গ্রুপ বেরোচ্ছে, এখানে OH, ওখানে OH, সব জায়গায় OH গ্রুপ আছে, ঠিক আছে, H আর OH, ঠিক আছে। আর এখানে আছে HOH2C, খুব সোজা স্ট্রাকচার, এই মাথায় এটা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। জাস্ট তুমি একটু এটা আঁকা প্র্যাকটিস করো, ঠিক আছে, এমন কিছু কঠিন নয়, ঠিক আছে। তো এইবার রাইবোজ সুগারের পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। রাইবোজ সুগারের সাথে ডিঅক্সিরাইবোজ সুগারের পার্থক্য কোথায়, রাইবোজ সুগারের সাথে ডিঅক্সিরাইবোজ সুগারের পার্থক্য 2 নাম্বার কার্বনে। 2 নাম্বার কার্বনে এখানে দেখো OH গ্রুপ আছে রাইবোজ সুগারের ক্ষেত্রে, আর এখানে 2 নাম্বার কার্বনে খেয়াল করো এখানটাতে কি আছে, এখানে দেখো OH এর বদলে শুধুমাত্র H আছে, মানে অক্সিজেনটা নেই, সেই জন্য অক্সিজেন নেই, তো সেই জন্য এটাকে ডিঅক্সিরাইবোজ সুগার বলে, ঠিক আছে। নিচে লেখাও আছে OH গ্রুপ অ্যাবসেন্ট ইন নাম্বার 2 কার্বন। তো এইবার আসবে আমাদের নাইট্রোজেনাস বেস। তো নাইট্রোজেন বেস তোমরা সবাই জানো যে দুটো হয়, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরামিডিন। তো এখানে আমি যেটা বলবো মন দিয়ে শুনবে, আমাদের নাইট্রোজেনাস বেসের ডিটেলস যে স্ট্রাকচার, অনেকে মানে ডিটেলস স্ট্রাকচার অনেকে পড়ে, এগুলো আমাদের বায়োলজিতেও মানে আমাদের এই চ্যাপ্টারে কোনো কাজে লাগবে না বুঝতে, মানে টপিক বুঝতে তোমার কোথাও এটা লাগবে না। জাস্ট এইটুকুনি মনে রাখবে, পিউরিন বেসটা দেখতে বড় হয়, এখানে দুটো রিং থাকে, আর পাইরামিডিন বেসটা ছোট হয়, এটা একটা রিং থাকে। যার নাম ছোট পিউরিন তার সে দেখতে বড়, আর যার নাম বড় পাইরামিডিন সে কিন্তু দেখতে ছোট। জাস্ট এইটুকুনি মনে রাখলেই আমার কাজ মিটে যাবে, ঠিক আছে। জাস্ট স্ট্রাকচারটা যে পিউরিন বড় দেখতে, পাইরামিডিন ছোট দেখতে। তো এই যে পিউরিন বেস, এই পিউরিন বেস আর পাইরামিডিন বেস কী কী আছে সবাই জানে। পিউরিন বেস আছে তোমার অ্যাডেনিন আর গুয়ানিন, আর পাইরামিডিন বেস আছে সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। যদি ডিএনএ হয় তাহলে সেক্ষেত্রে থাইমিন প্রেজেন্ট থাকে, আর আরএনএ হলে সেই ক্ষেত্রে তোমার কি থাকে, ইউরাসিল প্রেজেন্ট থাকে, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনাস বেস হয়ে গেল, তারপরে সুগার হয়ে গেল, তাহলে বাকি থাকলো কোনটা, বাকি থাকলো হচ্ছে তোমার আমাদের ফসফেট গ্রুপ। তো এখানে আমি দুটোই লিখেছি, ফসফরিক অ্যাসিড অ্যান্ড ফসফেট গ্রুপ। অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, তোমার ফসফরিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে H3PO4, তাই তো। তো এই হচ্ছে তার স্ট্রাকচার হলো। তো এইবার এইখান থেকে ধরো, এখান থেকে যদি এই হাইড্রোজেনগুলো রিলিজ করে, এই হাইড্রোজেনগুলো যদি সব বেরিয়ে যায়, তাহলে কি হবে, এইখান থেকে সমস্ত হাইড্রোজেন বেরিয়ে গেলে ওটা কিসে কনভার্ট হবে, ফসফেট গ্রুপে কনভার্ট হবে। ওর ফর্মুলা হচ্ছে PO4 3। দেখো শুধু হাইড্রোজেনগুলো নেই, তাহলে ফসফরিক অ্যাসিডে তোমার H3PO4 3টে হাইড্রোজেন এক্সট্রা আছে, আর ফসফেট গ্রুপে সেই হাইড্রোজেনগুলো কি হয়ে গেছে, বেরিয়ে গিয়ে সেটা কিসে কনভার্ট হয়ে গেছে, ফসফেট গ্রুপে কনভার্ট হয়ে গেছে। তো আমরা
রাইবোজ সুগারের স্ট্রাকচার দেখলাম, আমরা নাইট্রোজেন বেসের স্ট্রাকচার দেখলাম, আমরা ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপের স্ট্রাকচার দেখলাম। তাহলে তিনটে স্ট্রাকচার দেখা, তাহলে এই তিনটে জিনিসকে জুড়ে এইবার আমরা তাহলে কি করব, এই তিনটে জিনিসকে জুড়ে আমরা এবার নিউক্লিওটাইডটা তৈরি করে ফেলবো। তো আমি আগেই বলেছিলাম যে প্রথমে তোমার কি হয়, নিউক্লিওসাইডটা হয়, তাই তো, মানে সুগারের সাথে কি হয়, বেস জোড়ে, তাই তো। তো এবার চলো আমরা সুগারের সাথে বেসটা জুড়ি। তো আমরা সুগারটা আরেকবার এখানে আগে আঁকা আমরা শিখে ফেলেছি। তো এই হচ্ছে সুগারটা এখানে এঁকে রেখেছি, ডিঅক্সিরাইবোজ সুগার এঁকেছি। যেহেতু আমরা ডিএনএ তৈরি করব সেই জন্য আমরা ডিঅক্সিরাইবোজ সুগার এঁকেছি। তো এর সাথে আমরা কি করব, বেস জুড়বো। তো এইখানটাতে দেখো আমি কি করেছি, বেসের আর স্ট্রাকচার লিখতে হবে না, বেসের স্ট্রাকচারের বদলে শুধুমাত্র কি করবে, এখানটাতে হাইড্রোজেন লিখবে। এটা তোমরা কিন্তু খাতায় প্র্যাকটিস করো, হ্যাঁ, মানে খাতায় লিখে নাও, লিখে তোমরা পরে পরে প্র্যাকটিস করে নেবে, হ্যাঁ। কার্বন নাম্বার সব জায়গাতে কিন্তু মার্ক করবে, নাহলে কিন্তু তোমার পরে প্রবলেম হবে। কি প্রবলেম হবে এক্ষুনি বুঝতে পারবে। তো এই হচ্ছে তোমার কার্বন সব মার্ক করা হয়ে গেছে, পুরোটাই এখানে আছে। তো এইবার দেখো এই যে বেসের সাথে হাইড্রোজেনটা লেখা কেন বলো তো, কারণ এই যে 1 নাম্বার কার্বনের কাছাকাছি এই যে মানে বেস এসছে, তো এইবার এখান থেকে কি হবে, এখান থেকে তোমার এই H2টা ওখান থেকে বেরিয়ে যাবে, মানে এইখানে H এর সাথে OH বন্ড করে H2 ফর্ম করবে, করলে এখান থেকে তোমার কি হলো, জল বেরিয়ে গেল। তখন এই যে বেসটা আছে, এই বেসটা কি করবে, বেসটা আস্তে আস্তে এইখানে এসে বসে পড়বে। এই দেখো বেস এখন এই যে এইখানটাতে বসে পড়েছে। তাহলে তোমার কি হলো, তোমার সুগারের সাথে দেখো বেস জুড়ে গেছে। কয় নাম্বার কার্বনে জুড়েছে, 1 নাম্বার কার্বনে জুড়েছে। এবং এই যে বন্ডটা, এই যে লিঙ্কেজটা দেখলে, এটাকে বলা হয় হচ্ছে এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তাহলে তোমার কি হলো, তোমার সুগারের সাথে বেস জুড়ে গিয়ে নিউক্লিওসাইড ফর্মেশন হয়ে গেল। তো দেখো এটা আমার নিজের হাতে লেখা, তো আমি ডিরেক্ট এখান থেকেই দেখাচ্ছি। তো এইখানে দেখো, যদি তোমার এই যে নিউক্লিওসাইড হলো, তো নিউক্লিওসাইড তো আরএনএ নিউক্লিওসাইড হতে পারে, ধরো রাইবোজ সুগারের সাথে N2 বেস জুড়লে সেটা আরএনএ নিউক্লিওসাইড, আর ডিএনএ নিউক্লিওসাইড হলে ডিঅক্সি রাইবোজ সুগারের সাথে কি হবে, N2 বেস জুড়বে। তো এইখানে দেখো সুগার, সবগুলোই সুগার লেখা, রাইবোজ সুগার। আর এইখানে বেস হিসাবে আরএনএতে 4 রকমের হয়, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিন। তো যদি রাইবোজ সুগারের সাথে অ্যাডেনিন জুড়ে সেটাকে অ্যাডেনোসিন বলে, গুয়ানিন জুড়লে গুয়ানোসিন, সাইটোসিন জুড়লে সাইটিডিন, আর ইউরাসিন জুড়লে সেটাকে ইউরেডিন বলে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিএনএ নিউক্লিওসাইডের ক্ষেত্রে সুগার হবে ডিঅক্সিরাইবোজ সুগার, এবং বেস এখানে কি হবে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আর লাস্টে আরএনএতে ইউরাসিল, এখানে সেটা থাকে থাইমিন। তো এটাকে আমরা কি বলবো, যদি ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে অ্যাডেনিন জড়ে তখন সেটাকে সেই নিউক্লিওসাইডটার নাম হবে ডিঅক্সি অ্যাডেনোসিন, তারপরে গুয়ানোসিন জুড়লে ডিঅক্সি গুয়ানোসিন, তারপরে সাইটোসিন জুড়লে ডিঅক্সি সাইটিডিন, আর থাইমিন জুড়লে সেটাকে বলবো ডিঅক্সি থাইমিন। তো আমাদের তাহলে কি হলো, নিউক্লিওসাইড তৈরি হয়ে গেল, রাইবোজ সুগার আর নাইট্রোজেনাস বেস। তাহলে বাকি থাকলো ফসফেট গ্রুপ। তাহলে এইবার ওই নিউক্লিওসাইডের সাথে আমরা কি করব, ওই ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড জুড়ে আমরা কি তৈরি করব, আমাদের নিউক্লিওটাইডটাকে তৈরি করব। তো চলো, তো প্রথমে এই হচ্ছে আমাদের এখন সেই নিউক্লিওসাইড, যেটা আমরা একটু ওখানে আগে আমরা তৈরি করে ফেলেছি, বেস জুড়ে গেছে 1 নাম্বার কার্বনে, এবং এটা নিউক্লিওসাইড। তো এইবার আমরা কি করব, দেখো এই যে জায়গাটা নাম্বার 5 যে কার্বনটা, এখানে দেখো H2H2C আছে। তো এখানে হাইড্রোজেন দেখো 3টে আছে, একটা কার্বন একটা অক্সিজেন আছে। এটাকে আমরা একটুখানি কি করব, রিঅ্যারেঞ্জ করে এইরকমভাবে লিখব। সেই দেখো 3টে হাইড্রোজেন, একটা কার্বন একটা অক্সিজেনই আছে, বাট আমরা এরকমভাবে সাজিয়ে নিলাম জিনিসটা। আর এইখানটাতে এর পাশে আমরা কি করব, এর পাশে আমরা এইখানে ফসফরিক অ্যাসিড, এই হচ্ছে তোমার কি করলাম, এই হচ্ছে ফসফরিক অ্যাসিডটা পাশে লিখলাম, ঠিক আছে। স্ট্রাকচার আগেই তোমাদেরকে দেখিয়েছি, তোমরা শিখে ফেলেছো এর ভিতরে। তো এইবার এইখান থেকে খেয়াল করো, এইখান থেকে কি হবে, এইখান থেকে H2 তৈরি হবে, এবং এই H2টা এখান থেকে তারপরে কি হবে, এই H2টা বেরিয়ে যাবে। H2 বেরিয়ে গেলে এই কার্বন কি করবে, এই অক্সিজেনের সাথে কি করবে, এই জুড়ে যাবে, ঠিক আছে। তো এইবার দেখো নিউক্লিওসাইডের সাথে দেখো ফসফরিক অ্যাসিড জুড়ে গেছে, এবং এই যে লিঙ্কেজটা তৈরি হলো, এই লিঙ্কেজটাকে বলা হয় হচ্ছে ফসফোএস্টার লিঙ্কেজ, ঠিক আছে। এইবার এটা হওয়ার পরপরই এইখানে এই যে হাইড্রোজেনগুলো আছে না, দেখো এইখানে হাইড্রোজেন আর এইখানে হাইড্রোজেন, এই হাইড্রোজেনগুলো কি হবে, এখান থেকে এই হাইড্রোজেনগুলো রিলিজড হয়ে যাবে, মানে হাইড্রোজেনগুলো ওখান থেকে বেরিয়ে যাবে। তাহলে যদি এইখান থেকে এই হাইড্রোজেনগুলো বেরিয়ে যায়, তাহলে আলটিমেটলি তোমার এখানে আর কোনো হাইড্রোজেন থাকবে না, তাই তো, হাইড্রোজেনগুলো বেরিয়ে গেল। এইবার খেয়াল করো পুরো যে জিনিসটা, এটা কি, পি আর 4টে অক্সিজেন, PO4, তাই তো, মানে ফসফেট গ্রুপ। তাহলে এই যে পুরো জিনিসটা আলটিমেটলি কি হয়ে গেল, একটা ফসফেট গ্রুপ হলো। এবং এই যে আমরা যে ফসফেট গ্রুপটাকে, এই ফসফেট গ্রুপটাকে আমরা কি করি জানো, ধরো এই তো PO4, এই স্ট্রাকচার এটা PO4, সরি
ধরো এইখানটাতে লিখছি। তো এই যে PO4টা, এটাকে আমরা সংক্ষেপে এইরকমভাবে পি দিয়ে এটা গোল করেও লিখতে পারি, ঠিক আছে? এটা কেটে দিলাম। হ্যাঁ, তাহলে PO4টাকে আমরা কি এরকমভাবে পি দিয়ে গোল করেও লিখতে পারি। তো এইবার আমরা এটাই এখন করব যে আমাদের এই যে জিনিসটাকে আলটিমেটলি আমরা কি করব, এই যেটা হচ্ছে ফসফেট গ্রুপ তৈরি হয়েছে, তো এটাকে আমরা শুধুমাত্র পি হিসাবে লিখব, পি মিনস ফসফেট গ্রুপ। ঠিক আছে, তাহলে দেখো কত সোজা জিনিস। তাহলে নিউক্লিওসাইডের সাথে ফসফেট গ্রুপ জুড়ে গেল, গিয়ে আলটিমেটলি তোমার কয় নাম্বার কার্বনে জুড়লো সেটাও মনে রাখতে হবে, 5 নাম্বার কার্বনে জুড়লো, ফসফরাসটা লিঙ্কেজ হয়ে তোমার কি তৈরি করলো, হয়ে তোমার নিউক্লিওটাইড ফর্মেশন হলো। তাহলে কি তোমার নিউক্লিওটাইডটা তৈরি হয়ে গেল, প্রথমে রাইবোজ সুগারের সাথে বেস জুড়ে নিউক্লিওসাইড তৈরি হলো, নিউক্লিওসাইডের সাথে ফসফেট গ্রুপ জুড়ে কি তৈরি হলো, নিউক্লিওটাইড তৈরি হলো। তো এবার আমরা একটা নিউক্লিওটাইডের সাথে আর একটা নিউক্লিওটাইড জোড়া শিখব। তাহলে নিউক্লিওটাইড তো আমাদের শেখা হয়ে গেল। এইবার নিউক্লিওটাইডও দুরকম হবে, যদি আরএনএ নিউক্লিওটাইড হতে পারে, মানে যদি রাইবোজ সুগার ইনভলভ থাকে, আর ডিঅক্সিরাইবোজ সুগার ইনভলভ থাকলে সেটাকে বলবো ডিএনএ নিউক্লিওটাইড। তো দেখো আরএনএ নিউক্লিওটাইডে যদি অ্যাডেনিন থাকে বেস হিসাবে, তখন সেটাকে আমরা নিউক্লিওটাইড হলে সেটাকে বলবো অ্যাডেনোসিন মোনোফসফেট বা অ্যাডিনাইলেট। যদি গুয়ানোসিন থাকে গুয়ানোসিন মোনোফসফেট বা গুয়ানাইলেট, সাইটোসিন থাকলে সেইভাবে সাইটোডিন মোনোফসফেট বা সাইটিডিলেট, এইভাবে। ঠিক আছে, ডিএনএ নিউক্লিওটাইড হলে সবই একই, শুধু আগে ডিঅক্সি কথাটা জুড়বে। দেখো এটা হচ্ছে ডিঅক্সি অ্যাডিনোসিন মোনোফসফেট বা ডিঅক্সি অ্যাডিনাইলেট। গুয়ানিন যদি হয় ডিএনএ নিউক্লিওটাইডের ডিঅক্সি গুয়ানোসিন মোনোফসফেট বা ডিঅক্সি অ্যাডিনাইলেট। জাস্ট এইভাবে পুরো পরের দুটো এইভাবে দেখে নেবে। ওকে, তো আমরা যে নিউক্লিওটাইডটা আগে শিখলাম, তো সেই নিউক্লিওটাইডটা দেখো আমি এইখানটাতে একবার এই যে এটা এই যে নিউক্লিওটাইডটা আমি এখানে এঁকে রেখেছি, এই যে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার কার্বন, আর সেখান থেকে এই যে এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, এই যে এখান থেকে 5 নাম্বার কার্বন ফসফেট গ্রুপটা বেরিয়ে আছে। আমি 2 আর 3 এগুলো এখন লিখিনি, আমি একটা অন্য কারণে এটা এখন দেখানো হচ্ছে। তো দেখো আমি সেই মলিকিউলটা এখানেও একটা কাগজে এঁকে রেখেছি, সেই একইভাবে দেখো 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার কার্বন আছে। তো এইবার যে জিনিসটা দেখাবো সেটা ভালো করে দেখো, যে এটা তো একটা মলিকিউল, বাট এই যে মলিকিউলটা এটা তো দুদিকেই বোথ সাইডে তো তুমি দেখতে পাবে। তো এই দিকে যদি মলিকিউলটার 1 নাম্বার কার্বন থাকে, তাহলে এই সাইডেও থাকবে 1 নাম্বার কার্বন। এইখানে যদি 2 নাম্বার কার্বন থাকে, তাহলে এখানটাতেও কি দেখো 2 নাম্বার কার্বন থাকবে। এইখানটাতে যদি 3 নাম্বার কার্বন থাকে, তাহলে এখানেও থাকবে 3 নাম্বার কার্বন। আর এইখানে যদি 4 নাম্বার কার্বন থাকে, তাহলে অপোজিট পাশেও 4 নাম্বার কার্বন থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে স্ট্রাকচারটা আমরা দেখলাম। তো এইবার যেটা করব সেটা একটুখানি ভালো করে খেয়াল করো। আমরা জিনিসটাকে নিয়ে আসছি এইখানটাতে, বাট এই জিনিসটাকে আমি আস্তে করে এইভাবে কি করব, পুরো স্ট্রাকচারটাকে উল্টে দেবো। ঠিক আছে, আর একবার দেখো, ধরো এইখানে প্রথমে এই যে জিনিসটা আছে, তো এই 1 2 3 4 যেটা আমরা প্রথম নিউক্লিওটাইড আঁকা শিখেছি, তো এটাকে আমরা এখন কি করব, এই আস্তে করে এরকম উল্টে দেবো। দিলে এইখানে আমি ধরো নিয়ে আসলাম, এই উল্টানোর পরে এটা দেখো উল্টে আঁকা আছে। তো দেখো এখন দেখো একটা এইখানে, আগে থেকে খেয়াল করো একটা ছিল এইখানটাতে, এখন একটা কোথায় চলে গেছে, এখন একটা চলে গেছে এই সাইডটাতে। আর 4টা কোথায় ছিল, 4টা ছিল লেফটে, 4টা এখন কোথায় গেছে, রাইটে চলে গেছে। যেমন এইখানটাতে উল্টে দিলে প্রথমে এরকম ছিল, তারপরে উল্টে দিলে এখন হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। ঠিক আছে, তো এইবার এটা উল্টানো হলো, এটাকে আমি লিখে দিয়েছি যে এটাকে কি বলে, ফ্লিপ বলে। তো ধরো আমি সেই যে উল্টানো যে জিনিসটা, এই যে স্ট্রাকচারটা, এটা ধরো আমি এখানে এখন রেখে বসে আছি। তো এইবার দেখো 1 নম্বরে তো আমাদের বেস থাকে, তাই তো, দুটো জায়গাতে 1 নম্বরে বেস আঁকা আছে। তো 1 নাম্বারটাকে, এই 1 নাম্বারটা এখন তো এই জায়গাটাতে পজিশনটাতে আছে, তো এই 1 নাম্বারটাকে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে 1 নাম্বারটাকে আমি কি করবো, এরকমভাবে নিচে নিয়ে চলে আসবো। ঠিক আছে, জাস্ট এই পজিশনটাকে 1 নাম্বারটা নিয়ে আসলাম। এইভাবে আমি যখন এটাকে আবার ড্র করব, ধরো এইখান থেকে এটা 1 নাম্বার কার্বন, এভাবে রেখে আমি এটাকে ধরো একবার ড্র করে নিচ্ছি। ঠিক আছে, হলো। তাহলে 1 নাম্বার কার্বন কোথায়, এটা 1 নাম্বার কার্বন, এখানে 2, এটা 3, এটা হচ্ছে 4। আর সবাই জানে যে 4 থেকে 5টা সবসময় কি হয়, বাইরের দিকে ঝোলে। এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, যেখানে তোমার ফসফেট গ্রুপটা আছে, এটা হচ্ছে তোমার 5 নাম্বার কার্বনটা। তাহলে বেসটা এখন কোথায় চলে গেল, বেসটা এখন তোমার চলে গেল নিচে। ঠিক আছে,
তো এই যে স্ট্রাকচারটা এটা আমাদের লাগবে আমরা যখন ডাইনিউক্লিওটাইড ফর্মেশন শিখবো। ডাইনিউক্লিওটাইড মানে তোমাদের প্রথমেই বলা হয়েছে যে একটা নিউক্লিওটাইডের সাথে, ধরো এই একটা নিউক্লিওটাইড, এর সাথে যখন আর একটা নিউক্লিওটাইড জুড়তে হবে, তো এটাকে তো জুড়তে হবে দুটোকে এই মাঝখান থেকে। তো সেই জোড়ার সময় আমরা যে নিউক্লিওটাইডটা নেব তখন আমরা এই নিউক্লিওটাইডটা দিয়ে শিখবো। তো সেই জন্য প্রথমে আমরা এটা আঁকা শিখেছিলাম, তারপরে সেটাকে আমরা কি করলাম, সেটাকে আমরা এরকম প্রথমে এটা এঁকেছিলাম, তো সেটাকে আমরা আস্তে করে এরকম করে রোটেট করলাম। রোটেট করার পরে আমরা দেখলাম যে 1 নম্বর আর 4-এর জায়গা উল্টে গেছে। তো তারপরে সেটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে বেসটাকে নিয়ে আসলাম কি নিচে, নেওয়ার পরে আলটিমেটলি আমরা কি নতুন আমাদের যে নিউক্লিওটাইডটা, আমরা এই নিউক্লিওটাইডটা পেলাম। ঠিক আছে, তাহলে আমরা যে নিউক্লিওটাইডটা প্রথমে আঁকা শিখেছিলাম, তো সেটাকে আমরা একটু উল্টে পাল্টে কী করতে হলো, একটু রিঅ্যারেঞ্জ করতে হলো। তো সেটা আমি তোমাদেরকে দেখালাম। তো এবার এই স্লাইডেও একটুখানি চলো আমরা সেটা একবার দেখে নিই। তো এটা ধরো সেই প্রথম নিউক্লিওটাইডটা, তো এই ধরো সেই নিউক্লিওটাইডটা, এটাকে আস্তে আস্তে এরকম করে আমরা উল্টে দিলাম, ফ্লিপ করলাম। তো এই হচ্ছে সেই নিউক্লিওটাইডটাকে ফ্লিপ করলাম। দেখো 1 নম্বর কার্বনের জায়গায় এখন 4 নম্বর কার্বন, আর 4 নম্বর কার্বনের জায়গায় এখন 1 নম্বর কার্বন চলে গেছে। ঠিক আছে, পুরো জিনিসটা উল্টে গেছে এবং বাকি স্ট্রাকচার কিন্তু সেম টু সেম আছে। তো এইবার আমরা কি করব, ওই যে স্ট্রাকচারটা মানে এই যে যেটা ফ্লিপ করার পরে পেলাম, ওটাকে আমি আরেকবার এখানে আঁকছি। এইখানে সেম জিনিসটা, এইটার এটা সেম আরেকবার আঁকলাম। আর এটাকে আমরা একটুখানি ঘোরাবো, ঘুরিয়ে এই যে বেসটা আছে, এই বেসটাকে আস্তে আস্তে কী করবো, বেসটাকে আস্তে আস্তে এরকম করে নিচের দিকে নিয়ে যাবো, তাই তো। তাহলে বেস যখন নিচের দিকে গেল, তখন দেখো এখানে 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, আর 4 থেকে 5 নম্বর কার্বন এরকমভাবে বাইরে এক্সটেন্ড করে আছে। তো এইবার এই জিনিসটাকে আমরা একটুখানি ভালো করে আঁকা আছে একটা ছবি, এই যে দেখে নাও, এই যে 1 নম্বর কার্বন, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5। ঠিক আছে, বাকি স্ট্রাকচার তো সবই সেম থাকবে। হ্যাঁ, তো এইবার তাহলে প্রথমে ফ্লিপিং হলো, ফ্লিপিংয়ের পরে সেটাকে রোটেট করে বেসটাকে আস্তে আস্তে কী করা হলো, নিচের দিকে আনা হলো। তো এইবার তুমি দেখো এখানে আমি আর না 2 নম্বর কার্বনে কিছু লিখিনি। ঠিক আছে, 2 নম্বর কার্বনে তো এইচ থাকবে, ডিঅক্সিরাইবোজ সুগার বলে, কিন্তু এটা আমি আর এখানে লিখিনি কারণ এখনও আমাকে আর এই জিনিসটা লাগবে না। এইখানে এই 3 নম্বর কার্বনে দেখো, এই যে প্রথম থেকে দেখো এইচওএইচ ছিল, 3 নম্বর কার্বনে দেখো এইচওএইচ আছে, এখানেও সেই এইচওএইচ লেখা আছে, কারণ এক্ষুনি এই এইচ আর ওএইচটা আমাদেরকে কাজে লাগবে। একটা নিউক্লিওটাইডের সাথে যখন পরের নিউক্লিওটাইডটা জুড়বো তখন আমার লাগবে। তো সেই জন্য এই 3 নম্বর কার্বন আর 5 নম্বর কার্বনটা আমাদের সবসময় লিখে যেতে হবে, মানে সব কিছুই, কারণ ওই দুটো জায়গা দিয়ে অ্যাকচুয়ালি জয়নিংটা হবে একটা নিউক্লিওটাইডের সাথে পরের নিউক্লিওটাইডের। তো সেটা এবার দেখো। তাহলে এইবার আমরা ফাইনালি আমরা এবার ডাইনিউক্লিওটাইড ফর্মেশনটা শিখব। তাহলে প্রথমে ধরো আমরা যে নিউক্লিওটাইডটা শিখলাম পরে রিঅ্যারেঞ্জ করার পরে, সেই স্ট্রাকচারটা আমরা আঁকলাম একবার। এই হচ্ছে সেই নিউক্লিওটাইডটা, দেখো সেই বেসটা নিচের দিকে। তাহলে এই একটা নিউক্লিওটাইড এঁকেছি, আবার আর একটা নিউক্লিওটাইড নিতে হবে, তাই তো। এইবার এই দুটো নিউক্লিওটাইডকে কী করতে হবে, আমাকে জুড়তে হবে। তো জোড়ার সময় কি করব, এইখানে জোড়ার আগে প্রথমে এই যে পি দিয়ে গোল করা, এটার মানে কি, এটা তো ফসফেট গ্রুপ। তো সেই ফসফেট গ্রুপটা আমি এবার কি করব, এই যে পুরোটা ওখানে লিখে নিলাম, পুরো ফসফেট গ্রুপটা লিখে নিলাম। তো এইবার এই ফসফেট গ্রুপের থেকে মনে আছে একসময় হাইড্রোজেনটা বেরিয়ে গেছিলো, ফসফরিক অ্যাসিড ছিল, হাইড্রোজেন বেরিয়ে গেছিলো। তো এখন আবার সেখানে হাইড্রোজেনগুলো কি করবে, ফসফেট গ্রুপে এসে আবার জুড়ে যাবে। ঠিক আছে, তো এইবার এই হাইড্রোজেনটা ফসফেট গ্রুপের সাথে জুড়ে গেল। তারপরে কি হবে খেয়াল করো, এই যে এই পাশের দেখো 3 নম্বর কার্বনের যে ওএইচ, আর এইখানে এই যে 5 নম্বর কার্বনের এই যে সেই ফসফেট গ্রুপের যে তোমার ওএইচ, তো এইখান থেকে হাইড্রোজেন আর ওখান থেকে ওএইচ এসে এখান থেকে কি করবে, H2 ফর্মেশন করবে। হলো, তাহলে H2 যখন ফর্মেশন হলো তখন এখান থেকে কি হলো, জলটা বেরিয়ে গেল, তাই তো। তাহলে এইবার এই ফসফেটের সাথে এই অক্সিজেনটা কি হবে, তোমার জুড়ে গেল। এইবার আবার এই যে হাইড্রোজেনটা জোড়ার পরে সবসময় হাইড্রোজেনটা কি করে, রিলিজ করে যায়, এখান থেকে হাইড্রোজেনটা আবার কি করবে, রিলিজ করে যাবে। তাহলে হাইড্রোজেনটা রিলিজ করে গেলে ধরো হাইড্রোজেনটা চলে গেল, তাহলে টোটালটা মিলে পি আর 4টে অক্সিজেন, তাহলে টোটালটা মিলে কি তৈরি হলো, আবার একটা ফসফেট গ্রুপ তৈরি হয়ে গেল। তাহলে এই হচ্ছে আবার একটা ফসফেট গ্রুপ তৈরি হয়ে গেল। সেটাই আমি লিখে দিলাম পি দিয়ে গোল করে। এবং দেখো দুটো নিউক্লিওটাইড জুড়ে গেল, একটা 3 নম্বর কার্বনের সাথে আর একটা 5 নম্বর কার্বন দিয়ে একটা ফসফেট গ্রুপ দিয়ে দুটো জুড়ে গেল, তাই তো। এবং এই যে লিঙ্কেজটা, এটাকে কি বলে, এটাকে বলে ফসফোডাইএস্টার লিঙ্কেজ। ঠিক আছে, একটা নিউক্লিওটাইড 3' মানে 3 নম্বর কার্বনের সাথে আর একটা 5 নম্বর কার্বন দিয়ে তোমার জুড়ে গেল। তো এটাই খুব সিম্পল, দেখো এটাই হচ্ছে তোমার ডাইনিউক্লিওটাইড ফর্মেশন। তাহলে আমরা ডাইনিউক্লিওটাইড ফর্মেশনও শিখে গেলাম। তো আমাদের এখন শুধুমাত্র বাকি আছে ফাইনালি আমাদের সেই ডিএনএটা এবার তৈরি করতে হবে।
তো এখন সবই শেখা হয়ে গেছে, ডিএনএ তৈরি করা জাস্ট সময়ের অপেক্ষা। তো প্রথমে দেখো যে ডাইনিউক্লিওটাইডটা আমরা তৈরি করেছিলাম সেটা আমরা এখানে আরেকবার এঁকেছি, যে ডাইনিউক্লিওটাইডটা আমরা তৈরি করেছিলাম সেটা এখানে আঁকা আছে। তো এইবার ধরো তুমি তার পাশে আরেকটা নিউক্লিওটাইড নাও, ঠিক আছে, তারপরে তুমি আবার সেটাকে কি করো, এরকমভাবে জুড়ে দাও। তারপরে তুমি ধরো আবার একটা নিউক্লিওটাইড নাও, তারপরে তুমি সেটাকে কি করো, আবার এখানে আবার জুড়ে দাও। তো এইরকমভাবে তুমি একের পর এক নিউক্লিওটাইড জুড়ে জুড়ে তুমি কি করলে, একটা এরকম লম্বা একটা চেন তৈরি করে ফেললে নিউক্লিওটাইডের, পলিনিউক্লিওটাইড চেন হয়ে গেল। তো এইবার এই যে চেনটা তুমি এইভাবে আঁকলে, তো এইবার তুমি আঁকা কোন দিক থেকে শুরু করলে, তুমি লেফট থেকে শুরু করলে আঁকা, একে রাইটে আঁকলে। এইবার ভালো করে দেখো, যেটা বলছি মন দিয়ে দেখো, তুমি তোমার খাতাতেও সেমভাবে জিনিসটা আঁকবে, প্র্যাকটিস করতে হবে। তো তো খাতাতে আঁকার পরে এইভাবে খাতাটাকে উল্টে দেবে, যেমনভাবে আমি এটাকে ধরে উল্টাচ্ছি এরকমভাবে খাতাটাকে ধরে এরকমভাবে জাস্ট উল্টে দেবে, দিলে খাতা উল্টানো হয়ে গেল। এইবার খাতা উল্টানো হয়ে গেলে আবার এইখানে লেফট টু রাইট আমাদের আবার আঁকতে হবে জিনিসটা। তো লেফট টু রাইট আমি আবার এখানে মার্ক করে দিলাম। তো লেফটে মনে করো তুমি কি করলে, লেফটে তুমি শুরু করলে, ঠিক আছে, লেফটে এটা তোমার প্রথম নিউক্লিওটাইডটা আঁকলে। তো তারপরে আবার একটা নিউক্লিওটাইড আঁকবে, জুড়বে, তারপরে আবার একটা নিউক্লিওটাইড আঁকবে, জুড়বে। তো এরকম করতে করতে নিচের দিকেও কি করবে, একটা এইভাবে চেন তৈরি করে ফেলবে, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তো এইবার জিনিসটা আঁকার পরে তুমি খাতাটাকে আবার এরকম করে সোজা করে নাও, তাহলে তোমার দুটো চেন আঁকা হয়ে গেছে। অ্যাকচুয়ালি একটা চেন আঁকা শিখলে আর একটা তো আঁকা কোনো ব্যাপার না। ফাইনালি এইবার এই যে বেসগুলো আছে, দেখো বেসগুলোর সাথে বেসগুলো সব এখন মুখোমুখি বসে আছে, তাই তো? যদি মুখোমুখি না হয় একটু অ্যাডজাস্ট করে এরকম বেসগুলো মুখোমুখি করে নেবে, একবার আঁকলে নিজেই বুঝতে পারবে যে কী করে অ্যাডজাস্টটা করতে হবে। তো তারপরে ফাইনালি তোমাকে বেসের সাথে বেসগুলো এই যে আমি জুড়ে দিলাম, ঠিক আছে। আরেকবার দেখাচ্ছি, এই হচ্ছে ফাঁকা ছিল, এবার দেখো এই যে বেসের সাথে বেসগুলো জুড়ে গেল। এবং বেসের সাথে বেস যখন এইভাবে জুড়ে গেল তখন আলটিমেটলি আমাদের সেই ডিএনএটা এখন তৈরি একদম সম্পূর্ণ হয়ে গেল, ঠিক আছে। তো ডিএনএর স্ট্রাকচার তো আঁকা শেখা হয়ে গেল, জাস্ট আর একটু কিছু কাজ আমাদের এখন বাকি আছে। তো দেখো এই যে স্ট্যান্ডটা তুমি আঁকা শিখলে, তো এইবার খেয়াল করো যে কোনো স্ট্যান্ডের একদম এক্সট্রিম লেফট হ্যান্ডে যদি যাও, মানে বাঁ দিকের সাইডটাতে, তুমি বাঁ দিকের সাইডটাতে গেলে তুমি সবসময় দেখবে যে একদম বাঁ দিকে আছে কি একটা 5 নাম্বার কার্বন, নাম্বার 5 কার্বন, হ্যাঁ, আর তার মাথায় সেই 5 নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট গ্রুপ আছে, তাই তো? এই যে 5 নাম্বার কার্বনের সাথে ফসফেট গ্রুপ আছে। আর তুমি যদি রাইট হ্যান্ডে যাও, রাইট হ্যান্ডে দেখো একদম রাইট হ্যান্ডে আছে একটা 3 নাম্বার কার্বন, আর 3 নাম্বারের সাথে আছে OH। তো এই জন্য উপরের যে স্ট্যান্ডটা আমরা লিখি, দেখো যেহেতু বাঁদিকে এখানে দেখো তোমার একদম বাঁদিকে আছে 5 নাম্বার কার্বন, এই জন্য এটা 5 প্রাইম এন্ড, আর এই দিকে একদম ডান দিকে আছে 3 নাম্বার এন্ড, সেই জন্য এটা হচ্ছে 3 প্রাইম লিখতে হয়। নিচের দিকে যদি দেখো ঠিক উল্টোটা হয়, নিচের দিকে উল্টোটা হয়। নিচের দিকে তুমি যদি দেখো এই দিকটাতে দেখো, মানে এই লেফটের সাইডটাতে দেখো এখানে 3 নাম্বার আছে, তাহলে এই পাশে 3 প্রাইম, আর এই পাশটাতে কি দেখো, এই পাশে আছে তোমার কি, এই পাশটাতে দেখো আছে 5 নাম্বার, এই হচ্ছে 5 প্রাইম। তো এই জন্য এটাকে 5-3 আর এটাকে 3-5 লেখা হয়। আশা করি জিনিসটা বোঝা গেছে। তো এইবার যে জিনিসটা আমাদের আরও খেয়াল করতে হবে, দেখো এই যে রাইবোস সুগারটা আর ফসফেট গ্রুপ, রাইবোস সুগার ফসফেট গ্রুপ, রাইবোস সুগার ফসফেট গ্রুপ, এরা ডিএনএর ব্যাকবোনটা তৈরি করে, তাই তো? ডিএনএর যে ব্যাকবোনটা, বেসিক যে ব্যাকবোনটা এই দিকেও তৈরি করে। আর বেসগুলো কি হয়, বেসগুলো ইনসাইডের দিকে প্রজেক্টেড থাকে, তাই তো? এবং দুদিকের বেসগুলো মিলে আলটিমেটলি কি করে, পুরো দুটো স্ট্র্যান্ডকে বা চেনকে কি করে, একদম জুড়ে দেয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডিএনএর পুরো স্ট্রাকচার। তো এরপরে আমরা অবভিয়াসলি অটসন অ্যান্ড ক্রিকের মডেল আমরা অবশ্যই পড়বো, বাট এই স্ট্রাকচারটা আমরা না জানলে আমরা কিন্তু জেনেটিক্সের কোনো কিছুই বুঝতে পারবো না। তো এবার আমাদের এই চ্যাপ্টারের পরে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক কপিরন অনেক টপিক পড়তে হবে। তো সেখানে আমরা এত হেভি ডিএনএটাকে ইউজ করবো না, তাহলে আমাদের কী হবে, সব কিছুতে অনেক বেশি আঁকতে হবে, অনেক কমপ্লিকেটেড হবে। তো এই জন্য এই যে জিনিসটা, এটা আমরা একটা অন্য ফর্মে কনভার্ট করে নেব, ঠিক আছে। এবং এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে ফর্মে এখন আমরা একটা অন্য ভার্সনে এই ডিএনএটাকে এখন কনভার্ট করব, এটা কিন্তু আমাদের যে কোনো জায়গাতেই লাগবে। তো চলো আমরা কি করে সেটা করি সেটা দেখি আগে। তো আগে আমরা এই জিনিসটাকে, এই ডিএনএটাকে একটুখানি আস্তে আস্তে একটুখানি হাইলাইটটা একটুখানি কমিয়ে দিচ্ছি, হালকা করে একটু আপচা করে দিলাম। এইবার দেখো এই যে একটা নিউক্লিওটাইড, ধরো সাপোজ এই পাশের যে নিউক্লিওটাইডটা আছে, হ্যাঁ, এই যে নিউক্লিওটাইডটা আছে, এই নিউক্লিওটাইডটা আছে, তো এই নিউক্লিওটাইডটাকে আমি আর এইভাবে না এঁকে এটাকে আমি একটা বক্স হিসাবে আঁকবো, বক্স। তো এই ধরো আমি সেই বক্সটা নিয়ে নিয়েছি,
ঠিক আছে, এই হচ্ছে আমার সেই চারকোনা বক্সটা। ঠিক আছে, তো এই যে বক্সটা, এবার বক্সে দেখো একদম লেফট হ্যান্ড সাইডে কী থাকে, মানে 5 কার্বন থাকে, আর ওর ডান দিকে সবসময় কী থাকে, 3 নম্বর কার্বন থাকে। তো আমি সেই জন্য লেফটে লিখলাম 5, এই যে এই 5 আছে বলে এখানে 5 লিখলাম, বুঝতে পারছো তো? এইখানে লেফটে 5 আছে বলে এইখানটাতে আমি লিখলাম 5, আর রাইটে আমি লিখবো 3, কারণ এই যে এইখানটাতে কি 3 নম্বর কার্বনটা আছে, দেখতেই পাচ্ছ। তা এইভাবে লেখার পরে তাহলে আমার যে বক্সটা হলো, তার বাঁ দিকে 5 লিখলাম, ডান দিকে লিখলাম 3, হলো একটা হলো। তুমি যদি তার পরেরটাকে তুমি যদি একটা বক্স বানাও, ঠিক আছে, এটার জন্য, এই নিউক্লিওটাইডটার জন্য, সেটাতেও কি হবে, লেফটে তোমার 5 আর রাইটে 3। তো এরকম করে আমি একটুখানি ছোট করে নিচ্ছি পুরোটা। তো এইবার তুমি যতগুলো আঁকো না কেন, তার পরেরটাও একইভাবে 5 3 হবে, তার পরেরটাও একইভাবে 5 3 হবে, হয়ে গেল। তাহলে আমি বাক্স হিসাবে আঁকলাম পুরো স্ট্রাকচারটাকে, এবং এই যে 5 3 যে স্ট্রাকচারটা, এগুলোকে জুড়বো। তো সিম্পলি এখানে আমরা এইভাবে জুড়ে দিলাম স্ট্রাকচারগুলোকে, হলো। এবার নিচের দিকে ঠিক উল্টো হবে, নিচের দিকের যে বক্সগুলো আঁকা আমরা শুরু করব, সেখানে এই দিকটাতে হবে 3 আর এই দিকটাকে 5, কারণ দেখো এইখানে 3, এইখানে এই দিকে হচ্ছে তোমার 5। তো সেই জন্য বাকি যে নিচের বক্সগুলো 3 5, মানে উপরেরটা যদি 5 3 হয়, নিচেরটা দেখো তার উল্টো 3 5 হবে। তাহলে আঁকা হয়ে গেল। এবার ফাইনালি এইগুলোকে আমরা কি করব, পুরোটা আমার আঁকা হয়ে গেছে, উপরেরগুলো বক্সে গেছি, নিচেরগুলো বক্সে গেছি। এবার পুরোটাকে আমি কি করব, আস্তে আস্তে এগুলোকে আমি জয়েন করে দেবো। এই জয়েনটা করলাম, তাহলে দুটো চেন আমার তৈরি হয়ে গেল। তারপরে আমি কি করব, এই দুটো চেনকে আমি কি করব, এই জুড়ে দেবো, এই যে এখান থেকে জুড়ে দিলাম। ঠিক আছে, তো এবার একটা জিনিস তোমাদের দেখো, আস্তে করে দেখো আমি কি করব। আমি এই যে স্ট্রাকচারটা, যেটা আমরা প্রথমে আঁকা শিখেছিলাম, সেটাকে প্রথমে একদম ব্রাইট করে দিলাম। ঠিক আছে, বক্স আর এই স্ট্রাকচারটা পাশাপাশি, এখন তুমি দুটোই একসাথে দেখতে পাচ্ছ, তাই তো? তো এইবার আমরা এই যে নিউক্লিওটাইডের ফরমেশন থেকে, আমরা ওটার থেকে আস্তে আস্তে আমরা একটা নতুন ফরমেশনে গেলাম। সেটা আমি আস্তে আস্তে ওই লেয়ারটাকে ভ্যানিশ করে দিলাম, আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাক, ব্যাস। এই হচ্ছে আমাদের নতুন ফর্ম। প্রত্যেকটা নিউক্লিওটাইডকে আমরা 5 3 করে লিখব। ঠিক আছে, 5 3 5 3 5 3, আর নিচের দিকে তার উল্টো হবে। এটা যদি 5 3 হয়, তার অপোজিটটাই হবে কি 3 5। ঠিক আছে, তারপরে এই যে বেসগুলোকে আমরা জুড়ে দিলাম। তাহলে এইখানে তো পরিষ্কার দেখাই যাচ্ছে, দেখো এই 5 এই 3, এই 5 এই 3, তাহলে লেফট সাইডে তোমার 5 প্রাইম এন্ড, আর রাইটের সাইডে কি 3 প্রাইম এন্ড, আর নিচের দিকে তার উল্টোটা, নিচের দিকে তোমার কি এই দিক থেকে 3 শুরু আর এই দিক থেকে 5 শুরু। এবং এই ফরমেশনটা কিন্তু আমি রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনে আমি কিন্তু এটা ইউজ করব। তো তখন তোমরা এই ভিডিওটা তোমাদের সেই জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের এই ভিডিওটা জানা না থাকলে তখন ভাববে যে বাবা এরকম বক্স একে কি পড়াচ্ছে। ঠিক আছে, তো তাহলে আমাদের ফাইনালি আমাদের ডিএনএ ফরমেশন শেখা হয়ে গেল। লাস্ট আর একটুখানি বাকি আছে, জাস্ট একটুখানি। সেটা হচ্ছে দেখো এইখানটাতে এই যে বেসগুলো আছে, এবার আমরা এই বেসগুলোকে অ্যাকচুয়ালি আর বেস না লিখে অ্যাকচুয়াল বেসের নামগুলো লিখবো। ধরো এখানে আমি যে বেসগুলো আমি নাম নিলাম অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। ঠিক আছে, বেসগুলোর এবার অরিজিনাল নাম লিখছি। তো এটা সবাই জানে যে অ্যাডেনিন থাকলে এর অপোনেন্টে এখানে অপোজিট পাশে থাকে থাইমিন, গুয়ানিন থাকলে সাইটোসিন, তাই তো? তো সেটাও ধরো আমি লিখে দিলাম। তো এইবার এটাকে এবার আমি আবার জুড়বো। তাহলে অ্যাডেনিনের সাথে থাইমিন, এটা সবাই জানে যেটা কি হয়, ডবল হাইড্রোজেন বন্ড থাকে, তাই তো? আর গুয়ানিনের সাথে সাইটোসিনে তোমার কি হয়, 3টে হাইড্রোজেন বন্ড থাকে। হয়ে গেল। ঠিক আছে, তো এবার আমরা একটা জিনিস মানে জাস্ট একটুখানি জানবো। সেটা হচ্ছে ধরো এখানে আমি দুটো স্ট্যান্ডের মধ্যে একটা স্ট্যান্ডকে উড়িয়ে দিলাম, 5 3 স্ট্যান্ডটা শুধু আছে। ঠিক আছে, এবং 5 3 স্ট্যান্ডটা এই আছে, এই হচ্ছে তার বেসগুলো শুধু বসে আছে। তো এটাকে আমরা এইভাবে না লিখে আমরা এইভাবেও লিখতে পারি, যে 5 3 লিখলাম, একটা লম্বা দাগ দিলাম, আর সেখান থেকে শুধু বেসগুলো ঝুড়িয়ে দিলাম। ঠিক আছে, হলো। বাট পরীক্ষায় এর থেকেও শর্ট ভার্সনে লেখা থাকে। পরীক্ষার এক্সামে বা বইয়ের পেপারে, মানে এগুলো তো পরীক্ষায় কোশ্চেনে দেয় বা মানে বইতে লেখা থাকে। বইতে কীভাবে লেখা থাকে, এইরকম লেখা থাকে জিনিসটা, যে 5 প্রাইম 3 প্রাইম এজিটিসি। তার মানে কি, যে 5 থেকে 3 প্রাইম এজিটিসি, মানে কি এখানে 4টে নিউক্লিওটাইড আছে। প্রথম নিউক্লিওটাইড থেকে কি আছে, অ্যাডেনিনটা ঝুলছে। সেকেন্ড নিউক্লিওটাইড থেকে গুয়ানিনটা, থার্ড থেকে থাইমিন, ফোর্থ থেকে হচ্ছে তোমার সাইটোসিন। ঠিক আছে, তো এইভাবেই তোমার কি হলো, আলটিমেটলি তোমার ডিএনএটা মানে মানে লেখার ফরম্যাটটা। ঠিক আছে, এবার উল্টোটা হতে পারে, তোমাকে 3 5 দিতেও পারে। ঠিক আছে, তো এরপরে এগুলো কিভাবে কি পরীক্ষায় অ্যান্সার কোশ্চেন করতে হয় সেগুলো আমরা পরে আবার দেখব। তাহলে ফাইনালি আমাদের এই ভিডিওটা শেষ হলো। আশা করি তুমি যদি পুরোটা দেখো, হয়তো তোমার এটা মানে কাজে লাগবে। ঠিক আছে, কারণ ডিএনএ এই স্ট্রাকচারটা যদি না বোঝো, তাহলে তুমি রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনে কিচ্ছু বুঝতে পারবে না। তো তোমাদের আরেকবার মনে করিয়ে দিই, ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে তুমি লিঙ্কটাকে সিলেক্ট করো।
তাহলে দেখবে একটা এমসিকিউ খুলে যাবে তোমার সামনে, তো তুমি সেটা সাবমিট করো বা সলভ করে নাও। তো তাহলে তোমার এটার যে ক্লাসটা তুমি কতটা বুঝলে সেটাও তুমি সাথে সাথে কি পারবে তুমি বুঝতে পারবে।